দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আরএসএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। বরাবরের মতো আজকে আমাদের স্টুডিওতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্মানিত দুজন বক্তা এবং আমাদের অত্যন্ত প্রিয়ভাজন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এবং বিএনপি নেতা ডক্টর আনম এহসানুল হক মিলন। সেই সাথে রয়েছেন বদরুল রশিদ ফিরোজ, সাধারণ সম্পাদক বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ। আজকে যে ঘটনাগুলো সারাদিনে ঘটেছে কিছুটা নির্বাচন কেন্দ্রিক, নির্বাচনের তারিখ নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইং উনি ব্রিফ করেছেন আজকে। সেই সাথে সারা দিনব্যাপী জাতীয় ঐক্যমত্য কমিশনে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ডক্টর আলী নিয়াজ উনি মিটিং করেছেন এবং সেই বৈঠকটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে। তার কিছু ফলো আপ এবং আপডেট নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি শুরুতেই আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রথমেই যাব ডক্টর আনম এহসানুল হক মিলন। আপনি সাবেক শিক্ষামন্ত্রী ছিলেন এবং বিএনপির একজন অত্যন্ত যোগ্য এবং গুণী এবং অত্যন্ত সিনিয়র আপনি, এবং আপনার অভিজ্ঞতা কি বলে এই যে সংলাপ, তারপরে হচ্ছে সংস্কার চাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল এবং তার সাথে হচ্ছে নির্বাচনের ডেট নিয়ে একটা ধোঁয়াশা ছিল, কিন্তু আজকেই প্রেস সচিব উনি বলেছেন যে প্রধান উপদেষ্টা ঠিক যেই ডেটটি দিয়েছে নির্ধারিত তার আগেই হবে বা সেই ডেটেই হবে, কিন্তু তার বিলম্ব হবে না। এক্ষেত্রে আপনাদের দলের পক্ষ থেকে কি ধরনের মতামত এসেছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের বাসদের নেতা ফিরোজ ভাইকে। দেখুন, এই যে প্রেস উইং থেকে যে স্টেটমেন্ট দেয় এটার মধ্যে আমার মনে কোঅর্ডিনেশন অভাব রয়েছে। যেখানে চিফ অ্যাডভাইজার উনি যেটা বলেছেন তার বাইরে গিয়ে কথা বলবে ওনার প্রেস উইং, এটা ঠিক সমীচীন না। তাহলে প্রশ্ন আসে, হু ইজ ডিসিশন মেকার? এখন উনি বলছেন যে যেটা বলা হয়েছিল ডিসেম্বর টু জুন, তার মাঝে জামাত বলেছিল রোজার আগে, তার মাঝে তিনি গিয়েছিলেন লন্ডনে আমাদের চিফ অ্যাডভাইজার এবং আমাদের নেতা তারেক রহমানের সাথে দেখা করেছেন এবং করে রোজার আগেই ফেব্রুয়ারিতে, তখন একটা বাজার চাউর হয়ে উঠছিল যে 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। তাহলে এখন যদি আমরা বলি যে সংস্কার মোটামুটি একটা সমাপ্তির পর্যায়ে, খুঁটিনাটি যা রয়েছে তার সমাধান হবেই বলে আপনি এটা কেন বিশ্বাস করেন? কারণ এজ এ প্যাকেজ 2023 সালে বিএনপি যে 31 দফা রাষ্ট্র মেরামতের বা সংস্কারের যে কাঠামোটি দিয়েছিল সেখানে এমন কিছু নেই যে বাকি আছে, এবং নীতিগতভাবে সকলেই এই সংস্কারগুলোকে বিশ্বাস করে এবং বিএনপি ইজ লিডিং টিম। বিএনপি সেই ব্যাপারে প্রত্যেকটি জিনিসে এগিয়ে আছে। যেই বিষয়গুলো নতুনভাবে উত্থাপিত হচ্ছে সেগুলি হচ্ছে, আপনি যদি কাউকে ঠেকাতে চান বা কারোর বিরুদ্ধাচরণ করতে চান, সেই কারণে কিছু কিছু পয়েন্ট নিয়ে আসা হয়েছে যেগুলি খানিকটা আমাদের জন্য বিব্রতকর, এবং এই রাষ্ট্রীয় কাঠামোতে সেগুলি এই মুহূর্তেই এক্সারসাইজ করার মতো সম্ভাবনা আমি আদৌ দেখছি না। ধরুন, এই আনুপাতিক হারে নির্বাচনের কথা বলা হয়েছে, দ্বিকক্ষ বিশিষ্ট নির্বাচনের বিষয়ে আমরা 31 দফাতে বলেছিলাম। আনুপাতিক হারে নির্বাচনের কথাটি বাংলাদেশে বা ওয়েস্টমিনস্টার টাইপ এই সমস্তগুলো এই মুহূর্তে এই স্বল্প সময়ের ভিতরে আদৌ সম্ভব না। তাছাড়া আমি সংস্কার কমিশনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। পৃথিবীতে অন্যান্য দেশে এই ধরনের মেজর সংস্কার যে দেশগুলোতে হয়েছে সেই দেশগুলো ন্যূনতম পক্ষে 2.5 বছর সময় নিয়েছে। এই সংস্কার কমিশন এই আগামী মাসের 15 তারিখে অর্থাৎ আগস্ট মাত্র 6 মাস বয়স হবে। 6 মাসে 53 বছরের জঞ্জাল এবং মানুষের মনের যে আকুতি বা মানুষ যেটা চাচ্ছে সেটা তারা 6 মাসেই জাতির সামনে অ্যাটলিস্ট উপস্থাপন, এর মোটামুটি সিংহভাগ এর সমাধানও হয়েছে। বাকিগুলো তো ঠিক থাকতে পারে না। এখন যদি অনিচ্ছাকৃত, আপনি কথা আছে না, ঘুমের মানুষ সজাগ থাকলে ঘুম থেকে উঠানো যায় না, তো সেইভাবে যদি আপনারা আজকের এই প্রেক্ষাপটে কিছু কিছু দল কিছু কিছু জায়গায় তারা প্রতিবন্ধকতার সৃষ্টি করছে, তাহলে ইট ইজ এ থ্রেট টু দ্য ইলেকশন। এবং সেই ক্ষেত্রে এই বর্তমান সরকার নির্বাচন করতে হবে তাদের। এখন কমিটমেন্ট থাকতে হবে রাজনৈতিক দলগুলো যে আমরা সহযোগিতা করব। ওকে, এখন আসি নির্বাচন সম্পর্কে। তাহলে মেজর মাইনর যেটাই বলা হোক সেটা মোটামুটি হয়েছে, তাহলে আমরা আশা করতে পারি 31 ডিসেম্বরে নির্বাচন হতে পারে। নেক্সট আমরা দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এই সরকার যতই দিন যাচ্ছে ততটাই তারা একটু পারছে না বলেই মনে হচ্ছে। ইন দিস কেস সরকার বিলম্বিত করলে আরও ঝামেলা হতে পারে।
সেটাও আমাদের বুঝতে হবে। এটা কেন মনে হচ্ছে? এটা কেন মনে হচ্ছে, আপনি যদি রিসেন্ট নিউজগুলো দেখেন, এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আজকে নিউজগুলো দেখেন, একজন মেজরকে অলরেডি সাক্ট করা হয়েছে, উই হ্যাড সিন ইন দ্য নিউজ। এবং তারা এই বাংলাদেশে এই কটা দিন একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য ইতিমধ্যে পুলিশ কিন্তু রেড অ্যালার্টও দিয়েছে 11 দিনের জন্য। তো এই জায়গাটিতে তারা যেই ঘটনাটি ঘটানোর জন্য প্রস্তুতি নিয়েছিল, ধরুন তারা ধরা পড়েনি, কিছু ধরা পড়েছে ইনক্লুডিং এ মেজর, সার্ভিং মেজর, আর অন্যরা ধরা পড়েনি। সেই জায়গায় কখন কোথায় মিটিং হয়েছে এবং কি পদ্ধতিতে দেশে একটি অরাজকতা সৃষ্টি করবে এবং এই সরকারকে আজকে তারা মানে একদম লেজে গোবরে করে দিবে এবং নির্বাচনকে বাধার সম্মুখীন করবে। এই যে ঘটনাটি ঘটছে এই কয়েকদিন ধরে, যেটা আজকে অনেকটা মিডিয়াতেও চলে আসছে, যদিও আমরা এর আগে জানতাম, তাহলে আমরা তো সেদিকে হাঁটছি যে নির্বাচন বানচাল করার জন্য এবং স্থিতিশীল অবস্থা থেকে একটি নৈরাজ্য সৃষ্টি করার জন্য পতিত সরকার, পলাতক সরকার, ফ্যাসিস্ট সরকার তারা ফান্ডিং দিচ্ছে, উস্কানি দিচ্ছে এবং তাদের সাথে সহযোগী মিডিয়া রয়েছে, তারা বাংলাদেশে এই কাজগুলি করছে। এমত অবস্থায় যদি সরকার নির্বাচনের কথা সত্যিকার হতে ভেবে থাকে, তাহলে নির্বাচন কমিশনের এমনকি এই বাজেটে মাত্র 3,000 কোটি টাকা বাজেট করেছে। 3,000 কোটি টাকা বাজেট ইজ নট এনাফ। বাট আমরা যদি দেখি ব্যক্তিগতভাবে প্রতিটি ভোটারের জন্য 30% অ্যাবাভ দেন ইন্ডিয়ান ইলেকশন বাজেট। অন দ্য আদার হ্যান্ড বিগত গভর্নমেন্টগুলো যে বাজেট ব্যয় করেছে সেই বাজেট অনুযায়ী এটা ঠিক ততটা সমুচিত না। বাজেটের ব্যাপারে নেই, নির্বাচনের জন্য যে সমস্ত কাজগুলি করার দরকার সেগুলির ব্যাপারে কোন রকম প্রস্তুতি এই সরকারের নেই। আমি আইন শৃঙ্খলার কথা বলছি, নির্বাচন কমিশনের ব্যালট পেপার ছাপাবে, সবার শেষে কালি ক্রয় হতে শুরু করে ব্যালট বাক্স, পুলিশ প্রশাসন। আপনার কাছে আমি আরেকটু পরে আসছি। এই মুহূর্তে আমরা যেহেতু আলোচনায় আমাদের আরেকজন অতিথি রয়েছেন, বাসদের সাধারণ সম্পাদক বদরুল রশিদ ফিরোজ, আপনার কাছে জানতে চাচ্ছি আজকে সারাদিন ঐক্যমত্য কমিশনের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কিছুটা নামাজের বিরতি দিয়ে বা অনেকটা লম্বা সময় ধরে একটা বৈঠক হয়েছে। আজকে 30তম দিনের আজকে মিটিংটা ছিল, আপনি সেখানে উপস্থিত ছিলেন। সেই মিটিংয়ে থেকে যে মিডিয়াতে যে কথাগুলো আসছে যে সংসদের উচ্চ কক্ষে 100 আসনে পিআর পদ্ধতি বেশ কয়েকটা রাজনৈতিক দল মেনে নিয়েছে, সেখানে বিএনপি, লেবার পার্টি, এনডিএম, 12 দলীয় জোট সহ জাতীয়তাবাদী জোট, আরও কিছু দল হচ্ছে বিএনপি সমমনা যে দলগুলো রয়েছেন তারা আসলে ভেটো দিয়েছেন পিআর পদ্ধতি নিয়ে। এটার ফাইনাল আসলে সিদ্ধান্ত কি হলো? কোনো সিদ্ধান্ত কি আসতে পারলো? ধন্যবাদ আপনাকে নজরুল, এবং আমার সাথে এখানে আলোচনায় আছে মিলন ভাই এবং দর্শক শ্রোতা যারা শুনছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। একটা প্রথম কথাটা বলিনি, আপনি যে নির্বাচনের প্রসঙ্গের কথা বলছিলেন যে প্রেস সচিব ব্রিফিং করছে, একটা ধরেন অভ্যুত্থানের পরে একটা ট্রানজিশন অফ পাওয়ারটা কিভাবে ট্রান্সফার হবে সেটা তো আমি এর আগেও আপনাদের এই এক অনুষ্ঠানে বলেছিলাম যে 69-এর গণ অভ্যুত্থানের পর 70-এর নির্বাচন হতে হয়েছে, 90-এর গণ অভ্যুত্থানের পরে 91-তে নির্বাচনের মাধ্যমেই ক্ষমতা হস্তান্তর হয়েছে, 24-এর গণ অভ্যুত্থানের পরেও অবধারিতভাবেই এখানে নির্বাচনের মাধ্যমেই একটা পাওয়ার ট্রান্সফার হবে, এটার কোনো বিকল্প নেই। আরেকটা বিকল্প আছে, আমরা বলি যে ক্ষমতা হস্তান্তরের পরিবর্তনের আরো দুইটা বিকল্প আছে, একটা হলো গণ অভ্যুত্থান যেটা শেখ হাসিনাকে যেভাবে বিদায় করলাম আমরা, আরেকটা আছে সামরিক কুদেতা। এই তিনটা উপায় ছাড়া তো মানে ক্ষমতা পরিবর্তন হস্তান্তরের কোনো পদ্ধতি নাই, সেজন্য নির্বাচন ইনএভিটেবল। এখন কবে হবে? তো সেই জন্য নির্বাচনের তারিখ তো মাঠে অনেকগুলো ঘোরাফেরা করতেছে, ডিসেম্বর টু জুন, জুন থেকে এপ্রিল, এপ্রিল থেকে আবার ফেব্রুয়ারি, না কিন্তু গতকালকে থেকে আবার 12 ফেব্রুয়ারি তারিখটা নির্দিষ্ট করে একটা গুজবের মতো। আমি সেটা বলছি, গুজব হোক আর সঠিক হোক, বাংলাদেশের মানুষের এখন হলো যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। সেই জন্য বলছি যে আমাদের দেশের এই ইতিহাসও তো আছে যে 2007 সালে 22শে জানুয়ারি একটা নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছিল এবং সেখানে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল, মনোনয়নপত্র প্রত্যাহার করার সীমাও পার হয়ে গেছিল, তারপরেও সেই নির্বাচনটা হয়নি, 1/11 হয়েছে। এইটা আমাদের অভিজ্ঞতা আছে। সেই জন্য বলছি যে তফসিল ঘোষণা এবং নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত এখনো পর্যন্ত আমরা
মানে নিশ্চিত হয়ে বলতে পারি না যে নির্বাচন হচ্ছেই ফেব্রুয়ারি মাসে, সেইটা মাথায় রেখে আমরা বলছি। কিন্তু আমরা নির্বাচন চাই, দেশের মানুষ নির্বাচন চায়। গত 3টা নির্বাচন শেখ হাসিনা জালিয়াতি করেছে, মানুষের ভোটাধিকার হরণ করেছে, আমিরাবি নির্বাচন করেছে, রাতের ভোট নিশিরাতের ভোট করেছে, ভোটারবিহীন নির্বাচন করেছে। তো সেই জায়গার থেকে মানুষ ভোট থেকে বঞ্চিত হয়েছে। ভোটের কোনো বিকল্প নাই, মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করতেছে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক সবার কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন এখানে অনুষ্ঠানের জন্য। তো আমরা আশা করি যে প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা উনি রক্ষা করবেন এবং ফেব্রুয়ারিতেই যাতে নির্বাচন হয়। আমরা তো আমাদের দলের পক্ষ থেকে এবং আমাদের জোটের পক্ষ থেকে বলেছিলাম যে ডিসেম্বরের আগেই নির্বাচন দেওয়া সম্ভব, নির্বাচন কমিশন প্রস্তুত। তাহলে সেই জায়গায় আমরা গত 22 তারিখে প্রধান উপদেষ্টার সাথে আমরা দেখা করেছিলাম। এই যে মাইলস্টোনের ঘটনা, গোপালগঞ্জের ঘটনার পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক, প্রথমে 4টা দলের সাথে বসলো, তারপরে 12টা দলের সাথে বসলো, তারপরে 14টা দলের সাথে, মোট 30টা রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছে। আমাদের সাথে বৈঠকের সময় মাননীয় প্রধান উপদেষ্টা একটা কথা বলেছেন যে নির্বাচন তো দিতে হবে, সেটা ঠিক আছে, আমি তো বলে দিছি আইন শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন কমিশনারদেরকে বলেছি প্রস্তুতি নেওয়ার জন্য। কিন্তু একটা হলো যে নির্বাচনের যে পরিবেশ, সেই পরিবেশটা আসে কিনা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, উনি বলেছিলেন যে আইন শৃঙ্খলা রক্ষা করা শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী সেটা পারবে না, জনগণকেও এখানে সহযোগিতা করতে হবে। আর জনগণের সাথে যোগাযোগ হলো রাজনৈতিক দলগুলোর সাথে, কাজে রাজনৈতিক দলগুলোরও এখানে একটা ভূমিকা পালন করতে হবে এই নির্বাচনের যে পরিবেশ, সেই পরিবেশটা রাখার জন্য। আমি এতটুকুই বলে শেষ করতেছি যে নির্বাচনের পরিবেশটা কিন্তু এখনো পর্যন্ত সারা দেশে এরকম না। মব ভায়োলেন্স চলতেছে, নৈরাজ্য চলতেছে, চাঁদাবাজি চলতেছে, দখলদারিত্ব চলতেছে, বিভিন্ন ধরনের একটা কেওয়াজ সেখানে আছে, বিরোধগুলো আছে সেগুলো, এবং ধরেন 4000-এর মতো অস্ত্র, সেগুলো এখনো পর্যন্ত উদ্ধার হয় নাই। তাহলে সেই অস্ত্র যদি উদ্ধার না থাকে, সেগুলো যদি বাইরে থাকে, তাইলে তো যে কোনো মুহূর্তে একটা ধরনের ইনসিডেন্ট সেগুলো ঘটবে। তাহলে সেই অস্ত্র উদ্ধারের প্রক্রিয়া, ইভেন আমরা তো মনে করি যাদের লাইসেন্স করা অস্ত্র আছে, বিভিন্ন সময় আমরা দেখেছি 90-এর অভ্যুত্থানের পরেও আমরা প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেব তিনি বলেছিলেন যে অবৈধ যে অস্ত্র সেগুলো উদ্ধার করার জন্য অভিযান চালাবেন, এবং যাদের লাইসেন্স করা অস্ত্র আছে তারাও সেগুলো জমা দেবেন, পরবর্তীকালে তাদেরকে সেগুলো ফেরত দেওয়া হবে। তো সেই কাজ কিন্তু এখনো পর্যন্ত করে নাই, কাজে সেই জন্যই নির্বাচনের পরিবেশটা এখনো পর্যন্ত সেখানে কনজিনিয়াল যে একটা পরিবেশ, সেই পরিবেশটা হয়নি। দ্বিতীয় কথা হলো যে ঐক্যমত্য কমিশন, আমরা 24-এর যে গণ অভ্যুত্থান যেটা করলাম, সেই গণ অভ্যুত্থানের একটা মূল মানে দাবি ছিল কি, প্রধান দাবি ছিল যে ফ্যাসিবাদী সরকারের উচ্ছেদ এবং এখানে একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো সেটা গড়ে তোলা, ফ্যাসিবাদী শক্তি যাতে পুনরায় ফিরে আসতে না পারে সেই ধরনের একটা ব্যবস্থা করা, রাষ্ট্রের একটা মেরামত, রাষ্ট্রের একটা সংস্কার, রাষ্ট্র কাঠামোর একটা সংস্কার করার কথা। সেই জন্য আপনি জানেন যে 11টা সংস্কার কমিশন এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে করা হয়েছে। তার মধ্যে 6টা সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে একটা 166টা সুপারিশ দিয়ে তারা রাজনৈতিক দলগুলোর মতামত তারা চেয়েছিল, এবং সেগুলো রাজনৈতিক দলগুলো তারা লিখিতভাবে সেগুলো দিয়েছে, এবং তারপরে তাদের সাথে অফিসিয়ালি বৈঠক করছে। সেই বৈঠক করার পরে সেগুলো তারা মতামতগুলো গ্রহণ করেছে। তারপরে সেখানে সেই 166টার মধ্যে দেখা গেল যে 62টা বিষয়ে রাজনৈতিক দলগুলো নানাভাবে নোট অফ ডিসেন্ট ইত্যাদি ইত্যাদি দিয়ে ঐক্যমত্য হয়ে গেছে, সেগুলো একটা লিস্ট তারা পাঠিয়েছে সেগুলো আমাদের কাছে। আর 20টা বিষয় ছিল সেগুলো নিয়ে আলাপ আলোচনা করার জন্য ঐক্যমত্য কমিশন, সংস্কার কমিশন, তার বাইরে 6টা সংস্কার কমিশনের প্রধানদেরকে নিয়ে প্রধান উপদেষ্টা সভাপতি হয়ে একটা ঐক্যমত্য, জাতীয় ঐক্যমত্য কমিশন সেটা গঠন করেছে। সেই কমিশন গত 15 ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে, এবং সেইটা ধারাবাহিকভাবে 23 দিন, আজকের দিন নিয়ে 23 দিন তারা এই ঐক্যমত্য কমিশন সভা করেছে। 30টি রাজনৈতিক দলগুলোর সাথে তারা আলাপ আলোচনা করেছে 20টি বিষয় নিয়ে, তার মধ্যে এখানে 19টি বিষয়। এই আলোচনা নিয়ে আমার আরেকটু দীর্ঘ সময় শুনতে হবে আপনাকে। এই মুহূর্তে শাহবাগে যে অবরোধটি চলছে দুপুরের পর থেকে, আমরা সেটার খবরটা নিয়ে আসবো। শাহবাগে আমাদের একজন প্রতিনিধি রয়েছেন। দর্শক আপনারা যেমন জানেন, জুলাই সনদের দাবিতে শাহবাগে সন্ধ্যা রাত পর্যন্ত মানুষ অবস্থান কর্মসূচি করেছে, এবং যারা জুলাই সহযোদ্ধা তারা সেখানে ছিলেন, তাদের নামে অন্যরাও ছিলেন, অনেক মানুষ সেখানে ছিলেন। সন্ধ্যা থেকে আমরা আপনাদের সেই খবরগুলো দিচ্ছি। এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের রিপোর্টার তৌহিদুল ইসলাম, আমরা তার সাথে সরাসরি কথা বলতে যাচ্ছি। এই মুহূর্তে কি অবস্থা? রাস্তাঘাট পরিষ্কার হওয়ার কথা ছিল 9টার খবরের, এবং 10টা পর্যন্ত আমরা যেটুকু জানলাম যে আস্তে আস্তে মানুষ চলে যাওয়া শুরু করেছে, কিন্তু এই মুহূর্তেও কি তারা অবস্থান কর্মসূচি করছেন? তাদের মূল দাবিগুলো আসলে কি? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন সকাল থেকে কিন্তু এই শাহবাগের সড়ক অবরোধ করে শাহবাগ মোড়ে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছে। তাদের মোটা দাগে
দুইটি দাবি, এক হচ্ছে জুলাই ঘোষণাপত্র এবং দ্বিতীয় হচ্ছে জুলাই সনদ ঘোষণা করা। তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত এই দুই দাবি বাস্তবায়ন হয়, অর্থাৎ জুলাই ঘোষণাপত্র তারা না দিবে ততক্ষণ এবং জুলাই সনদ দেয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। সকাল থেকে অবস্থান কর্মসূচি শুরু হয়েছে, এখন রাত প্রায় 11টার বেশি বাজে। তারা কিন্তু এই শাহবাগে ত্রিপল বিছিয়ে কিন্তু তারা এখানে বসে পড়েছেন এবং তারা সারা রাত এখানে অবস্থান নেবেন যতক্ষণ না পর্যন্ত এই দাবি তাদের পূরণ না করে নিচ্ছে সরকার, ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। একটু জানিয়ে রাখতে চাই, জাতীয় ঐকমত্য কমিশন কিন্তু এই জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ দেওয়ার ব্যাপারে আরও আগেই জানিয়েছেন। প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু ঐকমত্য পোষণ করছেন এবং বিশেষ করে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি কিন্তু চেয়েছেন 31শে জুলাইয়ের মধ্যে, অর্থাৎ আজকের মধ্যেই তারা বলছিলেন যে জুলাই ঘোষণাপত্র ও সনদ ঘোষণার দাবি করছিলেন, সেটা কিন্তু হয়নি। এখন আরেকটি কিন্তু সময় নির্ধারণ করা হয়েছে যে স্বৈরাচার পতনের যে বর্ষপূর্তি হবে 5 আগস্ট, 36 জুলাই, অর্থাৎ সেই দিনের মধ্যে কিন্তু এই জুলাই ঘোষণাপত্র বা সনদ দেওয়ার একটি সম্ভাবনা আছে। তারপরও তারা এটিকে সামনে রেখে যাতে সরকার কোনোভাবে এখান থেকে পিছিয়ে না যায়, পিছপা না হয়, সেই জায়গাটা থেকে কিন্তু তারা এই আন্দোলন আজকে থেকে শুরু করেছে। আজকে সকাল থেকে কিন্তু এই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে। সেই সকাল থেকেই কিন্তু এই শাহবাগ মোড়ে অবস্থান করে তারা সারা সময় পুরো সকাল থেকে রাত পর্যন্ত অবস্থান কর্মসূচি যাবে এবং এটি রাত্রে তারা এখানে অবস্থান করবেন, রাত্রি যাপন করবেন। এরপর আগামীকালকেও অর্থাৎ তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত এই কর্মসূচি তাদের সফল হয়, ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এছাড়া আরও একটু জানিয়ে রাখতে চাই, এখন পুরো রাত যত চারপাশে যেহেতু সড়ক বন্ধ করে তারা আন্দোলন করছে, সেহেতু চারপাশে যানজটের কিন্তু সৃষ্টি হয়েছে, বিশেষ করে অ্যাম্বুলেন্সগুলো যাতে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। এই ছিল শাহবাগ থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। তাওহিদুল ইসলাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যেমনটি দেখছিলেন আজকে দিনভর কিন্তু এই কর্মসূচিটিও করে যাচ্ছেন। এখানে ছাত্রছাত্রী আছে, সাধারণ মানুষও রয়েছেন। আমরা দুপুর থেকে এই খবরগুলো কভার করছিলাম। জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র সহ 5 দফা দাবি তারা জানাচ্ছে। ফিরোজ ভাই, আপনার কাছে আমি আসি, এই বিষয়ে ঐক্যমত্য কোনো আলোচনা হয়েছে? না, ধরুন যেটা ঐক্যমত্য কমিশনটা প্রতিষ্ঠিত হয়েছে রাষ্ট্রের সংস্কারের বিষয়ে একটা অঙ্গীকারনামা, এটা জুলাই সনদ হিসাবে, জুলাই জাতীয় সনদ 2025 সেই হিসাবে একটা সনদ প্রকাশিত হবে, সব রাজনৈতিক দলগুলো সেখানে স্বাক্ষর করবে। এটা নিয়েই আলোচনা হচ্ছে, যে বললাম, যেটা আমি বলছিলাম যে গত 23 দিন ধরে যেটা হচ্ছে। সেখানে আপনার ঐক্যমতের আলোচনাগুলো আমরা বিরতির পরে আরো ডিটেইলসে যাব। আর শাহবাগের যেটা বলছেন, শাহবাগের তারা বলছে যে জুলাই ঘোষণা এক জিনিস, সনদ এক জিনিস, সনদগুলো রাজনৈতিক দলগুলো দিবে, আর জুলাই ঘোষণাপত্রটা ঘোষণা করার কথা মানে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। সেই সরকারের পক্ষ থেকে কি ঘোষণা করবে, মানে কারো দাবি আছে, যেমন ছাত্র নেতৃত্ব, এনসিপি ইত্যাদি অনেকের দাবি আছে যে জুলাই ঘোষণাপত্রটা দিতে হবে, এই অভ্যুত্থানের স্বীকৃতি এবং এটাকে সংবিধানে সন্নিবেশিত করা, সংবিধানের ভূমিকায় সেটাকে যুক্ত করতে হবে। আবার সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধও আছে, যে এখন যদি এই অভ্যুত্থানের এটা যদি প্রিএমবেলে যুক্ত করতে হয়, তারপরে আরেকটা অভ্যুত্থান হলে সেটাও কি প্রিএমবেলে যুক্ত করতে হবে কিনা। এখন প্রিএমবেলের মধ্যে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রটা সেটা যুক্ত করা আছে এখনকার বিদ্যমানটাতে, 90-এরটা ঘোষণাপত্র, সেটারও আবার দাবি আসতে পারে যে 90-এর অভ্যুত্থানের যে ইয়েটা, সেটাও এখানে অনেকগুলো বিষয় আসলে মানে সংযত কারণে আলোচনার মধ্যে চলে আসছে। এই মুহূর্তে ডক্টর আনাম এহসানুল হক মিলন, আপনার কাছে আমি আবার ফিরতে চাচ্ছি। এক হচ্ছে যে শাহবাগের এই ঘোষণাপত্র, আরেকটা হচ্ছে ঐক্যমত্য কমিশন, এবং আমাদের আজকে যে বিষয়বস্তু নির্বাচনের তারিখটা আসলে কবে বা নির্বাচনটা হচ্ছে কবে, এই বিষয়ে আপনার এখনকার আপনি বিএনপি ছাড়া অন্যান্য যে রাজনৈতিক দল রয়েছেন তার সাথে বিএনপির অবস্থানটা কি আসলে? দেখুন, আমি একটি করে আসি, যেটা আপনার রিপোর্টার বলল আন্দোলন করছে জুলাই ঘোষণা এবং জুলাই সনদের জন্য। কার বিরুদ্ধে আন্দোলন? কে কার প্রতিপক্ষ? আমাদের কি কার প্রতিপক্ষ আছে? কে না জুলাই 36, কে না জুলাইকে স্বীকার করে? সকল রাজনৈতিক দল যারা আছে বর্তমানে, পালাতক ছাড়া, সকলেই তো করছে। 31শে জুলাইয়ের ভিতরে করার জন্য দাবি বাসদ সহ বিএনপি সকলেই করেছে, ঠিক আছে। এটা তো জুলাই 36। এখন কিন্তু আর 31শে জুলাই নেই, যদিও আমরা ক্যালেন্ডারে বলি 31শে জুলাই, কিন্তু টোটাল টাইম ফ্রেমটা হলো জুলাই 36 দিন, অর্থাৎ আগস্টের 5 তারিখ। তাহলে
কোন উদ্দেশ্য নিয়ে আজকে এই জনদুর্ভোগ করা হচ্ছে, কার বিরুদ্ধে আমরা কি জানি না? ডক্টর ইউনূস সাহেব বলেছেন যে আমার নিয়োগকর্তা যারা আজকে আন্দোলনে রয়েছে তারাই, যারা আজকে আন্দোলন করছে তাদের সাথীও তো এখনো সরকারে রয়েছে। আর জুলাই সনদ নিয়ে যে তর্ক হচ্ছে, বিতর্ক তো হচ্ছে না। ৭১-এর মুক্তিযুদ্ধকে বাদ দেওয়া যায়? নিশ্চয়ই না। এবং সিপাহী বিপ্লব ৭ই নভেম্বর ১৯৭৫-এ যে বাকশালের পতন ঘটেছিল শেখ মুজিবুর রহমানের, আবার বাকশাল প্রতিষ্ঠিত হয়েছিল, সেই ৭৫-এ ৭ই নভেম্বরের সিপাহী বিপ্লবকে এদেশের বিপ্লবের অংশীদারিত্ব থেকে বাদ দেওয়া যায়? ৯০-এর গণ অভ্যুত্থান কি ওনারা বাদ দিতে পারেন, যেখানে নিজেরা ছাত্র রাজনীতি করে সেই অভ্যুত্থান ঘটিয়েছিলেন? তাহলে আমরা জুলাইকে কি বাদ দিতে পারবো? নিশ্চয়ই না। এটি একটি রাষ্ট্র পরিক্রমায় চলতে চলতে আমরা বাধা উত্তীর্ণ করতে করতে এরর অ্যান্ড ট্রায়ালের মধ্য দিয়ে আমরা একটি জায়গায় এসেছি যে এখন আমরা পেয়েছি সত্যিকার অর্থে এই দেশের শত্রু কারা। এই রাষ্ট্র জন্ম নেওয়ার পর থেকে মুক্তিযুদ্ধের সপক্ষের কথা বলে রাষ্ট্রকে পরদেশিয়ার হাতে তুলে দেওয়া, এই রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়া, এই রাষ্ট্রকে অর্থনৈতিকভাবে একদম বিকল করে দেওয়া, প্রশাসনিকভাবে, নৈতিকভাবে, শিক্ষায়, সব কিছুতে বিকল করে দেওয়ার জন্য একটি দলকে আমরা খুঁজে পেয়েছি, সেটির নাম হলো বাংলাদেশ আওয়ামী লীগ। তাছাড়া সকলেই তো আমরা রয়েছি। জনাব এহসানুল হক মিলন, আমি এই মুহূর্তে একটা বিরতি আমাকে নিতেই হচ্ছে, আমরা বিরতি পর আবার আলোচনাটা দীর্ঘায়িত করবো। দর্শক, আপনারা দেখছেন আরআইএসএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র, আমরা বিরতির পরে সে আলোচনা চালাবারও। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি, আপনারা দেখছেন আরআইএসএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র। আমরা যে আলোচনাটি ছিলাম সরাসরি সেখানে দিতে চাচ্ছি, নির্বাচন হচ্ছেটা কবে? আমরা জানি যে এই অর্থ বছরে নির্বাচন কমিশনকে ২,৯৬৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং নির্বাচন পরিচালনার জন্য ২,১০০ কোটি টাকা। কিন্তু তাহলে নির্বাচন কমিশনের নির্বাচনের প্রস্তুতি নিয়ে এত ধীর গতি কেন, কি মনে করেন? ওয়েল, বাজেট কিন্তু প্রিভিয়াস যদি ২-৩টা বাজেট দেখা হয় তাহলে কিন্তু অপ্রতুল, তারা কিন্তু বাজেটটা করতে পারেনি নির্বাচনের জন্য। ফার্দারমোর নির্বাচনী বাজেট করার পরে যে কাজগুলি নির্বাচন কমিশনের অফিসিয়ালি করতে হবে তাফসীর ঘোষণার আগে, এখন থেকে সেই কাজের বিন্দু পরিমাণ নির্বাচন কমিশন করছে না। এবং তাদের যে নির্বাচন দিতে হবে সেই ব্যাপারে তাদের কোনো চিন্তা ভাবনা নেই। ধরুন, চিফ জাস্টিসের সাথে চিফ ইলেকশন কমিশনার দেখা করেছে, দেখা করে তো একটি মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলবে উনি সেখান থেকে হসপিটাল চলে গেলেন, কি মানে এগুলি তো মানুষ চিন্তা ভাবনা করে। তো সেই জন্য উনি যেটা বলছিলেন ফিরোজ সাহেব, নির্বাচন না হওয়া পর্যন্ত নিশ্চিত হতে পারছি না। কদমবিনী কি মরিয়া প্রমাণ করিবে যে কদমবিনী মরে নাই? মানে উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড কোন দিকে যাচ্ছে। তারপরে সবকিছু মিলিয়ে আজকে যে আন্দোলন, কার বিরুদ্ধে এই আন্দোলন, কারা করছে আন্দোলন, কেন করছে আন্দোলন? কেউ কি অস্বীকার করেছে ঘোষণাপত্র হবে না, কেউ কি বলেছে সনদ হবে না, সনদের ভিতরে যে অমীমাংসিত বিষয়গুলিও সেই মীমাংসার পথে কেউ কি বলছে আমরা মানব না, মানতে দেব না। আমরা সকলেই তো একটি গ্রুপ যারা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বাণিজ্য করত, যারা দেশকে ধ্বংস করে দিয়েছে, তারাই তো শুধু নেই। তো তাদের অনুপস্থিতিতে রাস্তাঘাটে কার ভিতরে ঢুকে উপস্থিতি হয়ে যাবে, সেই জন্যই তো পুলিশ অ্যালার্ট করেছে যে আগামী কয়টা দিন সাবধানে থাকতে হবে। সেই জন্য তো আমরা দেখেছি এই বসুন্ধরা কনভেনশন সেন্টারও তাদের মিটিং হয়েছে কিভাবে অরাজকতা সৃষ্টি করা যায়। সব মিলে এই যে রাস্তাঘাটে এগুলি করছে, দুর্ঘটনা যদি ঘটে তাহলে এই যে জেপোডাইজ করা গভর্নমেন্টকে, আমি তো মনে করি গভর্নমেন্টকে জেপোডাইজ করার চেষ্টা করা হচ্ছে। কেন রে ভাই? আন্তর্জাতিক বিশ্ব কি দেখছে যে একটি বছর পার হতে না হতে বাংলাদেশে আবার বলছে মধ্যরাতে আন্দোলন করব। এই সেটাকে সেই শাহবাগের শাহবাগীদের মতো যে আবার সেই খাওয়া দাওয়া কেউ এনে দিবে নাকি? কিভাবে তারা সারা রাত থাকবে? তাদের প্রোটেকশন দিবে কে? এবং ওখানে যদি একটা কোনো ঘটনা ঘটে দায় দায়িত্ব কে নিবে? মনে হচ্ছে যেন এই রাষ্ট্রটি কোনো সরকার নেই। সেই জন্যই মনে পড়ে গেল যে এই জুলাই ৩৬-এর কি তারা এমন কোনো ব্যক্তি আছে কিনা তারা আবার নতুনভাবে জুলাই ৩৬-এর মনে করতে চায় তারাই করেছে। ওই একটি গ্রামে একটি জঙ্গলি হাতি সব ফসল খেয়ে ফেলতো, তো হঠাৎ করে গ্রামবাসী একদিন সারা রাত পাহারা দিয়ে এই জঙ্গলি হাতিটাকে মেরে ফেললো। তো মেরে ফেলে শেষ রাত্রে তারা সকলে চলে গেছে, তারা গোসল টোসল করে ঘুমাবে, বিকালবেলায় এসে গ্রামবাসী হাতি দেখবে। তো খুব ভোরে একজন করলো কি, হাতিটা মরা দেখে তার গলায় নিজের কোমরের গামছাটা বেঁধে চলে গেল। বিকালবেলা আসার পরে সবাই জিজ্ঞেস করে হাতিটি কে মেরেছে? কই দেখতে পাচ্ছ না কার গামছাটা হাতির গলায়? তো এই ধরনের কেউ কি
কোনো কিছু করতে চায় কিনা যে আমরাই জুলাই 36 হ্যাঁ এটাও একটা ভেবে দেখার বিষয় অবশ্যই আছে। আমরা ফিরোজ ভাই আপনার কাছে আবার একই প্রসঙ্গে আরো একটু প্রশ্ন নিয়ে আসতে চাই। অনেকগুলো দাবির মধ্যে এগুলো ছিল যে প্রবাসীরা ভোটাধিকার পাবে, সবার অংশগ্রহণমূলক একটা নির্বাচন হবে, এবং নির্বাচনের আগে সীমানা নির্ধারণ নিয়ে একটা ধোঁয়াশা ছিল যেটা ঝুলে আছে এখনো। বলা হয়েছে যে কোন এলাকা থেকে কেমন করে ভোটের যে কাজগুলো সারবে, এ নিয়ে আলোচনাগুলোতে আপনারা কি দেখতে পেয়েছেন অন্যান্য রাজনৈতিক দল এবং আপনাদেরও? ধন্যবাদ। আমি একটু যেহেতু আমি একটা ঐক্যমত্য কমিশনের সাথে ছিলাম এবং সেখানে আমরা আজকে সর্বশেষ দিনে একটা বিষয়ে আমরা শুধু দ্বিমতই না, সেইটার সাথে ভিন্ন মত পোষণ করে আমরা ঐক্যমত্য কমিশনের সভা বর্জন করেছি। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখেন যে ঐক্যমত্য কমিশন গঠনের পরে প্রধান উপদেষ্টা যখন উদ্বোধনী সমাবেশ করছিলেন 15ই ফেব্রুয়ারি এই বছরে, তিনি বলেছিলেন যে শতভাগ একমত যেগুলোতে হবে সেটা হবে ঐক্যমত্য কমিশনের জাতীয় সনদে যাবে। যদি কাছাকাছি থাকে একটু বিরোধ, সেগুলো আলাপ আলোচনা করে নিষ্পত্তি হবে, আর যদি বিরোধ নিষ্পত্তি না হয় সেগুলো একপাশে সরিয়ে রাখবো। আমরা সেটাকে ভরসা করেছিলাম, আস্থা রেখেছিলাম। কিন্তু আজকে দেখলাম ঐক্যমত্য কমিশনের যে সিদ্ধান্তগুলো তারা নেওয়ার যে প্রক্রিয়া করেছে, সেখানে 20টা বিষয়ে সেখানে আলোচনা হয়েছে গত 23 দিনে, আজকের দিন সহ 1 2 3 4 5 6টা বিষয়ে সেখানে নোট অফ ডিসেন্ট আছে। তার মানে নোট অফ ডিসেন্ট দিয়ে ঐক্যমত্য হয়েছে। এগুলো কিন্তু যারা যাবে, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে এগুলোতে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে। তো সেই নোট অফ ডিসেন্টগুলো তারা কিন্তু কার্যকর করতে বাধ্য না। তাহলে একটা জনগণের সামনে একটা ক্যামোফ্লেক্স করা হবে যে আমরা এতগুলো বিষয়ে এটা দিয়েছি, ঐক্যমত্য হয়েছে, কিন্তু বাস্তবে এগুলো নোট অফ ডিসেন্ট দিছে। নোট অফ ডিসেন্ট দিছে বিএনপি, সেগুলো তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করবে। জনগণ যদি ভোট দিয়ে তাদেরকে পাশ করায়, তাহলে ক্ষমতায় গিয়ে তারা কিন্তু ওইটা মানতে বাধ্য না যেটা ঐক্যমত্য বলতেছে। এইরকম একটা বিষয় সেখানে উল্লেখ করছে। সেই জন্য আর আমরা এখানে এতগুলো 20টা বিষয়ের মধ্যে আমি সবগুলো উল্লেখ করতে পারবো কিনা জানি না। সেখানে প্রধান উচ্চ কক্ষের বিষয়ে এখানে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে, আমাদের পার্টি সিপিবি এবং সিপিবি, এই দুইটা পার্টি এবং জমিয়তে উলামায়ে ইসলাম, এই 3টা পার্টি, তারা বলছে যে এই মুহূর্তের বাস্তবতায় বাংলাদেশের যে আর্থসামাজিক ব্যবস্থা, এই ব্যবস্থায় গত 53 বছরে আমরা জাতীয় সংসদটাই কার্যকর করতে পারলাম না, খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে, একদলীয়ভাবে চলছে। হয়তো 5 বছর মেয়াদ পূর্ণ করছে, কিন্তু সবগুলো দলের প্রতিনিধিত্ব সেখানে থাকে নাই, কোনো সংসদেই থাকে নাই। এই 12টা যে সংসদ নির্বাচন হয়েছে সেখানে। তো সেই জন্য সেইটাকে কার্যকর না করে আরেকটা উচ্চকক্ষ এখানে জনগণের কাঁধের উপরে, জনগণের ট্যাক্সের টাকায় তাদেরকে একটা অলংকারিক হবে এবং একটা শ্বেতহস্তি হবে, একটা গরিবের ঘোড়া রোগের মতো। আমরা সেই জন্য বলছি উচ্চকক্ষ আমরা চাই না। নোট অফ ডিসেন্ট দিছি যে ঠিক আছে, আমাদের এই ব্যাপারে মতামত নেই, আপনারা সিদ্ধান্ত নেন। আরেকটা বিষয় যেটা বলছে যে রাষ্ট্রের 4 মূল নীতি, সেইটা প্রসঙ্গে আমাদের গুরুতর আপত্তি ছিল। আমরা শুরুতেই বলেছিলাম যে যেই প্রধান উপদেষ্টার কথা মতো যে বিষয়গুলো আপনার ঐক্যমত্য হবেন, সেই গুলো জাতীয় সনদে দেন, যেগুলো পারবেন না সেগুলো ছেড়ে দেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ যাদেরকে ভোট দেয়, তারা তাদের নির্বাচনী ইশতেহারে যেটা ঘোষণা করে সেইটার পক্ষে রায় দিলে তারা সেটা বাস্তবায়ন করে তাদের উপরে ছেড়ে দেয়। আমরা যেহেতু এখানে একমত হতে, যেমন আমরা বলছি যে 71 প্রশ্নে জামাত ইসলামের সাথে কি আমাদের মূল্যায়নের সাথে আমাদের মূল্যায়ন মিলবে? মিলবে না। এখনো পর্যন্ত জামাত ইসলাম তো 71 নিয়ে কোনো ক্ষমা চায় নাই, ভুল হয়েছে এটা স্বীকার করে নাই। তাহলে সেই প্রশ্ন যদি এখানে আনেন জাতীয় সনদে, তাহলে কিন্তু সেটা কখনোই ঐক্যমত্য হওয়ার প্রশ্ন না। যে আমরা 10 মিলিয়ন 20 মিলিয়ন ডলার দিলে পরেও সেও তার আদর্শ ছাড়বে না, আমিও তার আদর্শ ছাড়বো না। তাহলে সেই যে বিরোধপূর্ণ জিনিসগুলো এনে এখানে কিন্তু বিভেদ বা বিভক্তি সেগুলো তৈরি করার কোনো দরকার, অনৈক্য তৈরি করার কোনো দরকার নেই। আমরা সেই জন্য বলছিলাম যে রাষ্ট্রের 4 যে মূল নীতি, সেইটা অক্ষুণ্ণ রাখতে হবে, সেখানে হাত দেওয়া যাবে না। মৌলিক বিষয়, এটা আদর্শিক বিষয়, সেটা দিতে পারবেন। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে পাকিস্তানের 23 বছরের যে ধারাবাহিক সংগ্রাম, সেই সংগ্রামের মধ্য দিয়ে বিভিন্ন সময়ে কাল পর্বে যেগুলো উত্থাপিত হয়েছে, সেগুলো কিন্তু 4 মূলনীতি হিসেবে এখানে আছে। তারা এখানে প্রস্তাব দিয়েছে কমিশনের পক্ষ থেকে যে সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে, মূলনীতি অংশে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি এগুলো উল্লেখিত থাকবে। তা আমরা বলছি অসুবিধা নাই, এগুলো মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে ছিল, সেই ঘোষণাপত্রটা সেখানে তো যুক্ত হয়েছে, সেটা আছে সংবিধানের মধ্যে, এখনো আছে, যুক্ত আছে। আর ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি 28 এবং 41 নম্বর অনুচ্ছেদে আছে। তাহলে তারপরেও যদি মূলনীতিতে যুক্ত করতে চান আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বিদ্যমানটা রেখে তার সাথে যুক্ত করেন। আমরা বলছিলাম যে সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে যা আছে, মূলনীতির সাথে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি যুক্ত করেন। তারা বলে অংশে, তার মানে সেটা রাখবে কি রাখবে না এই ব্যাপারে অনুরোধ থাকবে। আমরা বলছি যে এটা নীতিগত ব্যাপার, একটা মৌলিক ব্যাপার, এই অংশে এটা থাকলে আমরা আপনাদের এই সভায় থাকতে পারবো না, আমরা সেটা বর্জন করছি। আমরা 4টা পার্টি সিপিবি,
বাসদ, বাসদ মার্ক্সবাদী, বাংলাদেশ জাসদ আমরা বর্জন করে আলাদা প্রেস ব্রিফিং করে আমরা চলে আসছি। তো এইটা একটা বলছি যে এটা আমরা বলছি এটার সাথে যুক্ত করেন, এগুলো আমাদের আপত্তি নেই, কিন্তু এটা বাদ দিয়ে এটা উল্লেখ করবেন এটা আমরা পক্ষে না। যদি এটা একমত না হইতে পারেন, আমরাও যেহেতু একমত হইতে এটা সরিয়ে রাখেন, এটা আগামী পার্লামেন্টে উপরে ছেড়ে দেন, যারা জনপ্রতিনিধি হবে তারা এটা ঠিক করেন কি করবে, তাদের উপরে ছেড়ে দেন। এইটা কমিশন সেটা করে নাই, যেহেতু সেটা করতে চায় নাই, আমরা তারপরেও আবেদন জানাইছি, আপিল করেছি যে কমিশনের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা এটাকে এখান থেকে বাদ দেবে। কারণ দেখেন এই যে এই মূলনীতির ব্যাপারে এত অ্যাগ্রেসিভ, আমরা বলছি যে এখানে নানা ধরনের আছে, তো ৭১-কে ৪৭ দিয়ে রিপ্লেস করার জন্য কথায়, তো এটাকে আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের যুদ্ধ বলে। এই যে সংবিধানের ৪ মন্ত্রী, এটা মুজিববাদী সংবিধান, এগুলো করে কবরে ছুঁড়ে ফেলা, তার মানে মুক্তিযুদ্ধকে কালিমা লেপন করার জন্য একটা মানে বাজারে কিন্তু একটা রাস্তায় মাঠে কিন্তু একটা আওয়াজ আছে। আমরা সেটার সাথে একমত হতে পারবো না, কারণ মুক্তিযুদ্ধ চেতনা এবং ২৪-এর আকাঙ্ক্ষা একটা আরেকটার পরিপন্থী না। মুক্তিযুদ্ধের যে চেতনা সেটা গত ৫৩ বছর ধরে বাস্তবায়ন হয় নাই বলে ৯০-এ গণ-অভ্যুত্থান হয়েছে এবং ২৪-এ আবার গণ-অভ্যুত্থান সংগঠিত হয়েছে। সেই জন্য আমরা বলছি মুক্তিযুদ্ধের চেতনা এবং ২৪-এর যে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেইটার লক্ষ্যে সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আমাদের সংগ্রাম করতে হবে। সেই জন্য আমরা বলছি যে সেইটা আছে। আর আরও বিষয়গুলো যেগুলো আছে, ওই যে উচ্চ কক্ষের ব্যাপারে গঠন পদ্ধতি নিয়ে আমরা তো চাই না, বিএনপির আপত্তি আছে। রাষ্ট্রপতির ক্ষমতা দায়িত্ব, এখানে দেখেন সংসদীয় পদ্ধতির সরকার, সেখানে সশস্ত্র বাহিনীর প্রধান। আমরা সংসদ আর নির্বাচন বিষয়, এই বিষয়টা নিয়ে বিরতির পর আবারও কথা চালাবো। ধন্যবাদ। যেটা বলছেন যে প্রবাসী ভোটারদের কথা একটু বলে দেই। প্রবাসী ভোটারদের আমরা চাই, এখন একটা বিরতি নিতেই হচ্ছে। আপনার প্রসঙ্গে আসবো বিরতির পরে। দর্শক, আপনারা দেখছেন RICL জনতন্ত্র গণতন্ত্র। আমরা বিরতির পর আবার আসছি এক কথায়। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি RICL জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা সরাসরি আলোচনায় চলে যাব। আমরা এই মুহূর্তে চলে যেতে চাচ্ছি ডক্টর আনম এহসানুল হক মিলন আপনার কাছে। আমি একই প্রশ্ন, যে কথাগুলো আসলে আমাদের বাসদের সাধারণ সম্পাদক উনি বলছিলেন যে ঐক্যমতের কিছু বিষয় ঐক্যমত রয়েছে এবং তারা খুব জোরালোভাবে হচ্ছে গণতন্ত্র বা সাম্য বা জাতীয় সংবিধানের মূলনীতি নিয়ে কথা বলেছেন। সেই সাথে আরেকটি প্রশ্ন আমাদের আলোচনায় আসেনি, প্রবাসী ভোটাধিকার আর সীমানা নির্ধারণ, এই যে দুইটি বিষয় নির্বাচনকে সামনে রেখে, এই বিষয়ে আপনি কি বলবেন? ওয়েল, সীমানা নির্ধারণ হঠাৎ করে এই সরকার যেভাবে করছে, মানে নির্বাচন কমিশন যেভাবে করছে, যেটা দেখলাম যে কুমিল্লায় দাউদকান্দিকে নিয়ে যেভাবে তারা করছে বা কুমিল্লা সদরে যেভাবে যে কটাই করেছে, সেই কটা কিন্তু তারা চিন্তা ভাবনা ছাড়াই করেছে। মানে বিএনপির ভিতরে একটা সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি করার জন্য গতানুগতিকভাবে এতদিন আমরা যে প্র্যাকটিসটা করেছিলাম, যে এলাকায় জন্ম হয়েছে সে এলাকায় ভোটার হব, হঠাৎ করে একদম সুইচ করে ফেলেছে। এটা নিয়ে হিয়ারিং হবে, বাট এই ধরনের হঠাৎ করে বৈপ্লবিক পরিবর্তন আনার কোনো প্রয়োজন ছিল না। আচ্ছা, আপনি প্রবাসী ভোটারের কথা বলছেন। দেখুন, ইন দ্য ইয়ার 1971 যখন আমাদের মুক্তিযুদ্ধ হলো, তখন সেন্ট্রাল পার্কে নিউ ইয়র্কে, সেখানে আমেরিকানরা তখন পাকিস্তান গভর্নমেন্টকে সাপোর্ট দিয়েছিল, 7 ফ্লিটের কথা বলেছিল, কিন্তু জনগণ কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে তারা সাপোর্ট দিয়েছিল। জর্জ হ্যারিসনের কনসার্ট হয়েছিল, বা 82 থেকে আমি 96-95 পর্যন্ত আমেরিকা ছিলাম, আমরা স্বৈর শাসক এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। ওই 1944-এ যে ইউনাইটেড নেশন হয়েছে, সেখানে আমরা দাবি দেওয়া এনেছি। আমরা দেখেছি হেইটির দুবালিওকে কীভাবে পতন করিয়েছে, বা নরিয়াগার পতন কীভাবে ঘটিয়েছে, বা ফিলিপিনার মার্কোসের পতন কীভাবে তাদের দেশের জনগোষ্ঠী ইউনাইটেড নেশনস একত্রিত হয়েছে। এবং আমাদের এই প্রবাসী জনগোষ্ঠী প্রত্যেকটি দুর্দিনে আমাদের সাথে ছিল। এমনকি প্রিভিয়াস গভর্নমেন্ট, পলাতক গভর্নমেন্টকে জেপোডাইজ করার জন্য তারা রিমিটেন্স পর্যন্ত বন্ধ করে দিয়েছিল, অর্থনীতির চাকা বন্ধ করেছিল। যারা আমাদের এই কন্ট্রিবিউশন একটা বিরাট ফ্যাক্টর, তাদেরকে ভোটাধিকার দেবে না, এই স্বাধীন সার্বভৌম দেশে এটা হতে পারে না। কিন্তু কোশ্চেন হচ্ছে, এই যে বর্তমান গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্টও কিন্তু সঠিকভাবে সব কিছু বলছে না। যেমন আপনার ডুয়েল সিটিজেন না হলে তো আপনি ভোটাধিকার পাচ্ছেন না। ডুয়েল সিটিজেন হতে হলে যেই রকম আইন কানুন রয়েছে, সেগুলি করতে একদম ঘাম ছুটে যায়। আর ডুয়েল ন্যাশনালিটি যদি আপনি না করেন, তাহলে আপনার যে সহায় সম্পদ সেটাও আপনার হারানোর সম্ভাবনা রয়েছে। কারণটি হচ্ছে যে আপনি আমেরিকান সিটিজেন হওয়ার সময় আপনাকে বাংলাদেশের পাসপোর্ট সারেন্ডার করতে হচ্ছে। এই ডুয়েল নেশন যারা সিটিজেন ইউনাইটেড স্টেটস বা বাংলাদেশে বর্ন, তারা ডুয়েল নেশন না পেলে তাদেরকে কিভাবে, কোন আইডিতে প্রবাসে ভোট করবে? আবার দেখেন, ডুয়েল ন্যাশনালিটি হলেও আপনি নির্বাচন করতে পারছেন না। দ্যাটস নট দ্য মেইন ইস্যু ফর আস, কারণ আপনি ইফ ইউ হ্যাভ এ ওথ অফ এলিজিয়েন্স টু এনি আদার স্টেট, ইউ উড বি ডিসকোয়ালিফাইড টু বি এ পার্লামেন্ট মেম্বার। আর্টিকেল 66-এর 2C-তে এটা রয়েছে। ওকে, আপনি অন্য রাষ্ট্রে হলে সময় খুব কম আছে। সাবেক শিক্ষামন্ত্রী, আপনার কথাগুলো ভালো লাগছে, কিন্তু এই মুহূর্তে আমরা আমাদের আরেকজন যে অতিথি, তার কাছে আমার যেতেই হবে, কারণ ওনাকে আমি যে জায়গায় বিরতির আগে থামিয়েছিলাম যে আপনি যাইতে ঐক্যমত্যে সারাদিন ছিলেন,
আপনি এখন বলেন যে আমাদের যে প্রশ্নটি আজকে নির্বাচন কবে হবে আপনার কি মনে হচ্ছে? ধন্যবাদ। আমি যে জিনিসটা বলছিলাম যে ঐক্যমত্য শতভাগ ঐক্যমত্য হতে হবে। আজকে এই ঐক্যমত্য কমিশন যে পক্ষপাতিত্ব করছে তারও একটা দৃষ্টান্ত। আমরা বলছিলাম যে সংবিধানের 4 মূলনীতি এখানে বলে দেন যে এটা ঐক্যমত্য হয় নাই, পরবর্তী সংসদ দেখবে, তারা সেটা রাখে নাই। কিন্তু দেখেন একই সাথে নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত তারা একটা প্রস্তাব দিয়েছিল কমিশনের পক্ষ থেকে, সেটা কিন্তু প্রায় সবাই একমত ছিল। এবং আমাদের সংবিধানের 3য় ভাগে মৌলিক অধিকার যে অংশ আছে সেখানে সেটা কিন্তু আইনের দ্বারা বাধ্যবাধকতা নাই যে আইনের দ্বারা বলবৎ করা যাবে। আমরা সেই দাবিটা করছিলাম যে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, কাজ, বাসস্থান, এখন ইন্টারনেটের স্বাধীনতা, গুম, খুন ইত্যাদিকে নানা ধরনের এগুলো যুক্ত করছে তারা। আমরা সেগুলো একমত হয়েছি। আমরা বললাম যে সেগুলো আইনের দ্বারা বলবৎ করতে হবে, বাধ্যবাধকতা থাকবে, আইনি বাধ্যবাধকতা থাকতে হবে। সেইটা কিন্তু কিছু কিছু দলের আপত্তির কারণে সেখানে ইয়ে করছে। এবং আজকে ঐক্যমত্য কমিশন, ওই যে আমি জামাত প্রসঙ্গ বলছিলাম, দেখেন যে কেমনে ঐক্যমত্য হবে। এর সংবিধানে তারা এখানে এক জায়গায় আদিবাসী, ওই যে ওইখানে লেখা ছিল আদিবাসী শব্দ, তারা বলছে যে আদিবাসী নাই বাংলাদেশে, আদিবাসী শব্দ লেখা যাবে না। এর আগে তো দেখছেন যে ওই যে একটা গ্রাফিতি, সেখানে পাতার থেকে সম্প্রীতির গাছ, সেটার মধ্যে থেকে গ্রাফিতির পাতা ছিল, আদিবাসীরা পাহাড়িরা তারা যখন গেল তাদের উপরে হামলা করলো। এই ধরনের একটা পরিস্থিতি আছে যে সেই মৌলিক অধিকারটা বাদ দিয়ে দিতে পারলো তারা আলোচনার থেকে, যে ঠিক আছে জাতীয় সংসদ ঠিক করবে, কিন্তু রাষ্ট্রের 4 মূলনীতির ব্যাপারে এ থেকে বোঝা যায় যে ঐক্যমত্য কমিশন পক্ষপাতিত্ব করছে। এবং এক ধরনের যে ঐক্যমত্য কমিশনের মধ্যেও যারা আছে তারা 71কে ভুলিয়ে দিতে চায়, 71কে 47 দিয়ে রিপ্লেস করতে চায়, সেই ধরনের একটা ইয়াটা আছে। আমরা আরেকটা প্রবাসী ভোটার, আমরা প্রবাসী ভোটারদের পক্ষে। আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারও প্রবাসী ভোটারদেরকে ভোটার করার ব্যাপারে উদ্যোগ নিয়েছে, কিন্তু সেটা আইনি নানা যে জটিলতার কথা মিলন ভাই বললেন, সেই জটিলতাগুলো কীভাবে নিরসন করবে সেগুলো আলোচনা করে ঠিক করা দরকার। আরেকটা সীমানা নির্ধারণের ব্যাপারে যেটা বলছেন যে 55 না 59টা বিষয়ে ডিসপুট ছিল, তার মধ্যে আজকে দেখলাম যে 39টা তারা ইয়ে করছে, স্থির করছে, ঠিক করছে। মিলন ভাই যেটা বলছে সেটা ঠিকই। এই যে গাজীপুরেরও দেখা যায় একটা আসন সেখানে বেড়ে গেছে, মানে টঙ্গী এবং গাজীপুর সদর। তো এইগুলোর মধ্যে একটু ঝামেলা হবে, আইনি যে জটিলতা, সেই জটিলতা সেগুলো কীভাবে নিষ্পত্তি করে সেদিকে যাবে। তারপর আমরা আজকে যেটা বলতে চাই যে আমরা জুলাই সনদটা সবাই মিলে আমরা জুলাই সনদটা করতে চাই, যে বিতর্কিত বিষয়গুলো বাদ রেখে যেগুলো ঐক্যমত্য আছে সেগুলো নিয়ে আমরা এগিয়ে যেতে চাই, এবং 24 এবং 71-এর যে চেতনা সেটাকে নিয়ে আমরা বাংলাদেশকে অগ্রসর করতে চাই। এবং আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার জনমতের প্রতি শ্রদ্ধা রেখে অচিরেই আগামী 5ই আগস্টের মধ্যেই তিনি যে বর্ষপূর্তি পালন করবে, একই সাথে নির্বাচনের যে তফসিল ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিবে, আদেশ দিবে। এই কথা বলে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের মূল্যবান সময় দিয়েছেন। দর্শক, এই ছিল আজকে আমাদের জনতন্ত্র গণতন্ত্র RICL স্টিল অনুষ্ঠানে। নিশ্চয়ই পরবর্তীতে আবারও দেখা হবে আমাদের অত্যন্ত কোনো গুরুত্বপূর্ণ অতিথিকে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।